আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে ওয়ান শট সিকিউ ক্লাসটা রয়েছে সেই ওয়ান শট সিকিউ ক্লাসে স্বাগতম। যদিও আমরা লিখে রেখেছি আমাদের পর্ব 5, তা আলটিমেটলি আমাদের মোট 5টা ক্লাস হচ্ছে এই অধ্যায়টার উপর। আর এটা হচ্ছে এমসিকিউ ওয়ান শট ক্লাস, যেটা হচ্ছে তোমার রেকর্ড আকারে ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা, টেনশনের কোনো কারণ নাই। ওকে, সো মোটামুটি এই 6টা ক্লাস করলেই, 6টা না, তুমি যদি 5টাই করো তাহলে ইনশাল্লাহ তোমার সবকিছু কাভার হয়ে যাবে। এমসিকিউটা না করলেও চলে, বাট অনেকেই দেখা যায় মাঝে মধ্যে কিছু কিছু অধ্যায় তারা হচ্ছে চাই শুধু এমসিকিউটা একটু রিভাইজ করার জন্য আর কি, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে এমসিকিউ দেওয়া। আর সিকিউগুলো হচ্ছে মোটামুটি দেখবা ক্লাসেই যা করানো হয়েছে 4টা লেকচারে, সেখান থেকেই মোটামুটি ম্যাক্সিমাম জিনিস হয়ে গেছে আমাদের। বাট তাও ভাই এক্সট্রা করে তোমাদের কি করতেছি, এই জিনিসগুলো শিখাই দিচ্ছে আর কি, ঠিক আছে। সো অবশ্যই তোমরা একটু যুক্ত হয়ে যাও আর আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, এটা একটু সবাইকে জানিয়ে দাও। ওকে, আর তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই একটু করে মেনশন করে দিও। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সকল অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ঈদের আগে এটাই হচ্ছে আমাদের আজকে হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক আছে। দেখবা হচ্ছে আমাদের রুটিনে মনে হয় হচ্ছে আরো 2টা ক্লাস মনে হয় ছিল আর কি, নাকি একটা ক্লাস ছিল, ঠিক শিওর আমার মনে নাই। সো ঈদের আগে হচ্ছে এটাই আমাদের লাস্ট ক্লাস, মানে লাইভ ক্লাস, ঠিক আছে। আমি আগামীকাল অথবা পরশু শনিবারে বলবো তোমাদের এমসিকিউ যে ওয়ান শট ক্লাসটা আছে সেটা যেন তারা কি করে দেয়, আপলোড করে দেয় আর কি, ঠিক আছে। তো আপলোড করে দিবে, তো টেনশনের কোনো কারণ নেই। বুঝাতে পেরেছি? আশা করি সকল কিছু বুঝাতে পেরেছি। ভাইয়া একটু ফাস্ট আগাইছি আর কি এবার, ঠিক আছে। তোমাদের ব্যাচটাতে একটু ফাস্ট আগাইছি, যেখানে হচ্ছে আমরা এই মাত্র 4টা লেকচারে কি করে ফেলছি, পুরা যে অংশ আছে পুরো অংশকে কাভার করার চেষ্টা করছি। তাহলে সবকিছু তো পারফেক্ট আছে। ওকে, তার আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে। বিসমিল্লাহ বলে শুরু করি। খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে, সেই সুন্দর সুন্দর ম্যাথগুলো কিভাবে করতে হবে সেটা নিয়ে তোমাদের সামনে একটু কি করবো, আলোচনা করবো। 25 সালের কোশ্চেনগুলোতে একটু ভ্যারাইটি আসছে, তো সেগুলো হচ্ছে আমরা দেখবো। সো আমরা ডিরেক্ট সিকিউ সলভিং এ চলে আসি ভাইয়া। দেখো, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের এটা, ঢাকা বোর্ড 2025 সালে আসছে আর কি, ঠিক আছে। অলরেডি এই ম্যাথটা আমি তোমাকে ডিরেক্ট করাই দিছি। কি বলেছে দেখো, এ ইকুয়াল টু যদি 34, এটা হচ্ছে কত হয়, 10 হয়, ঠিক আছে, 34 হয় আর কি। এই ইকুয়াল যদি 34 হয় তাহলে আমরা বলছি এন এর মানটা কত। এ এর মানটা দেখো, এই 34 যেটা, এই সরি সরি সরি, এটা তো এ না, 34 এটা হচ্ছে কি হবে, এন হবে, ঠিক আছে। এ এর মানটা যদি 34 এন হয় তাহলে এন এর মানটা কত। তাহলে দেখো 34 এন যে কথা, 52 10 বেস সেম কথা। আমি বলছিলাম কি, এটাকে সেম বেজে নিবা, নিয়ে যে কাজটা আছে সেই কাজটা করবে। এটা কিন্তু অলরেডি আমি তোমাদের করে দিয়েছি, ঠিক আছে। এটা দেখবা হচ্ছে আমরা যখন রুল 9 এর পরে সংখ্যা পদ্ধতি রূপান্তরে কিন্তু এই ম্যাথটা করে দিয়েছি। সো এটা আর দেখাচ্ছি না, পরেরটা একটু করে দেখি কি বলা হয়েছে। দেখো, এ ও বি এর পার্থক্য, তাহলে এখানে একটা সংখ্যা আছে আর এখানে একটা সংখ্যা আছে, তাহলে দুইটা সংখ্যা বসে পার্থক্য কার মাধ্যমে বের করতে বসে, যোগের মাধ্যমে। তাহলে পার্থক্য যোগের মাধ্যমে বের করা জিনিসটা কি বোঝায়, জিনিসটা বুঝে হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। জিনিসটা আমাদের কি বোঝায়, জিনিসটা আমাদের বোঝায় টুস কমপ্লিমেন্টের মাধ্যমে কি করতে বলে, বের করে। হ্যাঁ, থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্ট ঈদের পরে হবে, ঠিক আছে। সো আসলে ঈদের একদিন, সম্ভবত একদিন আমি গ্যাপ পাবো না, ঠিক আছে। আমি যদি রবিবারে শুরু করি মাত্র একটা ক্লাস নিতে পারবো, তো একটা ক্লাস নেওয়া সেম কথা আর কি, ঠিক আছে। আচ্ছা, সো কি বলা হয়েছে, এ ও বি এর মানটা যোগের মাধ্যমে মানে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে নির্ণয় করতে হবে। এখানে হচ্ছে একটু বড় হয়ে গেছে, ঢাকা বোর্ড 25 সালে এই কোশ্চেনটা একটু বড় হয়ে গেছে। তাহলে এতটুকু পর্যন্ত তুমি শিখছো, আমি জানি পারবা তুমি। তারপরে কি বলছে, সাম, এই যে যোগফল যেটা পাবা, পার্থক্য যেটা পাবা এই এসটা, তার সাথে আবার এইখানে যে সিটা আছে সেটাকে কি করতে বলছে, যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলছে। সো দুইটা সংখ্যা কিভাবে বাইনারিতে যোগ করতে হয় সেটা আমরা পারি। সো এই কোশ্চেনটা হচ্ছে তোমাদেরকে আমি কি করলাম, এইচডব্লিউ দিলাম, তোমরা নিজেরাই কি করবা, একটু করে ট্রাই করবা। আমি এখান থেকে কিছু ম্যাথ অবশ্যই করে দিব, দেখি আমাদের কোন টাইপটা আমি করে দিব আর কি, ঠিক আছে। ম্যাক্সিমাম জিনিসই তোমাদের এইচডব্লিউ দিব, মানে সংখ্যা পদ্ধতি থেকে বিগত বছরের সব কোশ্চেন তোমার র্যান্ডমলি করার কোনো দরকার নাই। আমি এই ক্লাসের স্লাইডগুলোতে যে সিকিউগুলো রাখছি সেগুলো যদি পারো, তো তুমি এতটুকু বিশ্বস্ত থাকতে পারো যে ইয়েস আমার সংখ্যা পদ্ধতি এটা ভালো মতো হয়েছে। যদি দেখো এগুলো পারতেছো না, তার মানে তোমার ওই 4টা লেকচার এখনো ভালো মতো হয় নাই। ওকে, তো দেখো কি বলা হয়েছে, এরকম ফিগার দেখে অনেকে ভয় পেয়ে গেছে। আসলে ফিগার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখো একদম সহজ জিনিস, উদ্দীপকে পি এক্স, তাহলে এটা পি, এটা হচ্ছে এক্স, তাহলে এই পি এক্স এর মানটাকে বাইনারিতে বের করে যোগ করতে বসে। তাহলে এই পি এক্স এর মানটা, এই পি এক্স এর মানটা আমার বাইনারিতে কত বের করতে হবে সবার আগে, পি এক্স মানে দেখো 42.39 ডেসিমেল দিছে, এটাকে ডেসিমেল থেকে বাইনারিতে বের করতে বসে। ভাই পারি না, এগুলো একদম সহজ পারি। ডেসিমেলকে কিভাবে বাইনারি করতে হয়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয়, কতবার ভাগ করবো, 2 দ্বারা। ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করবো, কাজ শেষ। তারপরে কি বলছে, এক্স ওয়াই, এক্স ওয়াই কোথায়, এই দেখো এক্স ওয়াই, এই এক্স ওয়াই,
তাহলে এইটারও কি করতে হবে, এইটারও আমাদের সেই বাইনারিতে মান বের করতে হবে। তাহলে এইটারও বাইনারিতে মান বের করবো, এটারও দুইটা বাইনারিতে মান বের করবো, তাহলে এটা তারপরে কি করতে বসে, যোগ করতে বসে। বাইনারি যোগটা বলেছিলাম করানোর সময়, যেটা সিকিউতে কি আসে, বেশি আসে আর কি, ঠিক আছে। বাইনারি যোগটা সিকিউ গতে আসে। সো এটাও দেখো চলে আসছে। সো ডান। এবার আসি পরেরটা, বলছে পিকিউ ও কিউ এর ব্যবধান যোগের মাধ্যমে, ভাই যোগের মাধ্যমে, টুস কমপ্লিমেন্ট না বলে কি বলতে পারে, যোগের মাধ্যমে বলতে পারে। কার কার, পিকিউ ও কিউআই। পিকিউ কোথায়, এই পিকিউ, এই পিকিউ। আর এটা হচ্ছে কিউআই কোথায়, এই দেখো কিউআই। দেখো ঢাকা বোর্ডেও কিন্তু এরকম একটা কোশ্চেন ছিল, একটা ডেসিমেল দিছে আর একটা অক্টাল দিছে। আমি হচ্ছে তোমাকে একটা ডেসিমেল একটা অক্টাল দিয়ে করাচ্ছি না, আমি তোমাকে এমন একটা ম্যাথ করাবো যেখানে দেখবা একটা আছে ডেসিমেল, একটা হচ্ছে অক্টালে, একটা আছে হেক্সাডেসিমেলে, বলবে এই দুইটা পার্থক্য বের করো। তো আমি হচ্ছে দুইটাই যখন আলাদা থাকবে, আমরা তো দেখবা আমরা এতদিন যে পার্থক্যগুলো বের করছি সেখানে দেখবা ডেসিমেল সংখ্যা নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে। তো ডেসিমেল না থেকে যদি অন্য কিছুতে থাকে তাহলে কিভাবে করতে হবে সেই জিনিসটাই আমি তোমাকে কি করবো, শিখাই দিব। সো এই জন্য আমি এই জিনিসগুলো ধরতেছি না, এগুলো আমি তোমাদের কি করতেছি, এইচডাব্লিউ দিচ্ছি। সো এটাও তোমাদের কি থাকবে, এইচডাব্লিউ থাকবে। তাহলে প্রথম দুইটা সিকিউই তোমাদের এইচডাব্লিউ হইলো। এইবার আসি হচ্ছে আমরা এই প্রশ্নটা একটু সলভ করে দেবো। খুবই ইন্টারেস্টিং, আমার অনেক সুন্দর একটা কোশ্চেন লাগছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা কোশ্চেনটা। খুবই ইন্টারেস্টিং, অনেকেই দেখা গেছে পারে নাই, ঠিক আছে, একটু ট্রিকি একটা কোশ্চেন ছিল। সো আমরা একটু করার চেষ্টা করি। দেখো কি বলতেছে প্রথম কোশ্চেন, বলছে উদ্দীপকের সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নাম্বারকে প্রচলিত সংখ্যা পদ্ধতি, প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে আশা করি আমরা সকলে জানি, প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে কি, প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি। কোন সংখ্যা পদ্ধতি, ডেসিমেল। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতি কি করতে বলছে, পার্থক্য। প্রচলিত সংখ্যা পদ্ধতি কে কে আছে দেখো, এমসিকিউ 25, আর হচ্ছে কত ভাইয়া, 15। দেখবা আমি তোমাদের এই ম্যাথটা কিন্তু করে দিছি, ঠিক আছে। 25 থেকে 25 বলতেছি, সরি 27 থেকে, 27 থেকে কি করতে বসে, 15 বিয়োগ করতে বসে। তাহলে আলটিমেটলি কি এরকম, এটা এরকম 27 যোগ মাইনাস কত ভাইয়া, -15। ঠিক আছে। তাহলে এই ম্যাথটাই কিন্তু আমি অলরেডি তোমাদের কিন্তু করে দিয়েছিলাম, ঠিক আছে। দুইয়ের পরিপূরক থেকে যে দুইটা ম্যাথ, তার মধ্যে কিন্তু এই ম্যাথটা ছিল আমাদের, সেম হুবহু ম্যাথটা করবো আর কি, ঠিক আছে। যেহেতু দুইটাই প্রচলিত বলে দিছে, তাই আমি দুইটা প্রচলিত ধরে তোমাদের শিখাইছি। বাট প্রচলিত যদি না থাকে, মানে ডেসিমেল যদি না থাকে, কিভাবে করতে হয় একটা ম্যাথ আমি তোমাদের দেখে দিব, টেনশনের কোনো কারণ নাই। তাহলে গ নাম্বারটা আমরা পারি। ইন্টারেস্টিং কোশ্চেনটা হচ্ছে ঘ নাম্বারটা। দেখো কি বলেছে, সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্য কি করতে বসে, যাচাই করতে বসে। তো শিউলি একটু করে দেখি, বলছে সবার আগে শিউলি হচ্ছে একটা মেধাবী স্টুডেন্ট, আসলে সে মেধাবী। সে বলে কি, সে পাইছে এমসিকিউতে কত পাইছে, এমসিকিউতে পাইছে হচ্ছে 17। এমসিকিউতে কত পাইলো, এমসিকিউতে পাইছে হচ্ছে 17 পাইছে শিউলি। ওকে, তাহলে এমসিকিউতে 17 পাইছে, আর দেখো সিকিউতে কত পাইছে, সিকিউতে পাইছে হচ্ছে 15। তাহলে আমরা জানি এমসিকিউতে মার্কস থাকে কত ভাইয়া, স্যার লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না তাই। আমার এখানে তো ঠিক আছে, অন্যদের কি অবস্থা? অন্যদের কি অবস্থা একটু বলো তো আমাকে, আমি তো এখানে ঠিকই দেখতেছি। নেট প্রবলেম করতেছে নাকি সেটা শিওর না, বাট আমার এখন ঠিকই দেখাচ্ছে এখানে। অন্যরা একটু কমেন্ট সেকশনে জানাতো কি অবস্থা। ঠিকই আছে। আচ্ছা, তাহলে মনে হচ্ছে তোমার একটু নেটের প্রবলেম করতেছে। তনুশ্রী তুমি হচ্ছে আবার নতুন করে যুক্ত হইতে পারো, দেখো কি হয়। আচ্ছা, যেটা বলতেছি, সে পাইছে এমসিকিউতে 27, সিকিউতে পাইছে 15। ভাই এমসিকিউ হয় 25 মার্কসের পরীক্ষা, ও পাইছে 27। সিকিউতে পাশ করার জন্য লাগে 17, ও পাইছে 15। কি বলা হলো, এ কথা শুনে তার বাবা বলল, এমসিকিউতে পূর্ণ নাম্বারের চেয়ে বেশি পাইছো, বাহ, এটা কিভাবে সম্ভব? তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য, কারণ 17 তো পায় নাই। তখন শিউলি বলল, আমি অবশ্যই কি হব, শিউলি কি বলছে, আমি অবশ্যই কৃতকার্য হব। কিভাবে? সে একটু বেশি কাবিলতি করতেছে। সে কিভাবে কাবিলতি করতেছে বলা হচ্ছে, দেখো সে পজিশনাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের ধারণা ব্যবহার করে বাবাকে কি করছে, বিষয়টা বুঝিয়ে বলছে। বলে এমসিকিউতে দেখো, তারাই বলে দিচ্ছে, তারা তোমাকে হিন্ট দিয়ে দিচ্ছে কাজ করার জন্য। এমসিকিউতে পূর্ণাঙ্গ মার্কস ছিল কত, 7, 15, আর সিকিউতে 25, আর সিকিউতে মার্কস কত ছিল, 17, নট 171। আমরা তো জানি, ঠিক আছে। আচ্ছা, সবার আগে আসি এমসিকিউতে, আমরা এইভাবে লিখবো। সবার আগে আসি আমরা এমসিকিউতে। এমসিকিউতে সে কত পাইছে, 27। এমসিকিউতে কত পাইছে, এমসিকিউতে পাইছে হচ্ছে সে 27। ওকে, আচ্ছা এখন তুমি যদি একটু করে ক্যালকুলেশন করো, এই 27
পাওয়ার পরেও সে কি বলছে ভাইয়া, সে বলছে আমি আমি পরীক্ষায় পাশ করছি। 27 পাওয়ার পরেও সে কি বলছে, আমি পরীক্ষায় পাশ করছি। ঠিক আছে, আর 27 তো আসলে হবে না, সর্বোচ্চ মান কত 25, তাহলে 25-এর মধ্যেই থাকতে হবে। ওকে, আচ্ছা, তো এখন এই 27 এটা কি ডেসিমেল হইতে পারে? তখন তোমার মনে আসবে না ভাই এটা ডেসিমেলও সম্ভব না, কারণ ডেসিমেলে তো পূর্ণমানই হচ্ছে 25, তাহলে পূর্ণমান যদি 25 হয় 27 তো বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা পসিবল না ডেসিমেলে হওয়া, তার মানে এই সংখ্যাটা ডেসিমেলে নাই। এই সংখ্যাটি কি বাইনারিতে হইতে পারে? তুমি বলবা না ভাইয়া, কারণ এখানে কি আছে 7 আছে 2 আছে, এটা তো বাইনারির মধ্যেও নাই, তাহলে এটাও কি বলেন তো বাদ। এইবার এই সংখ্যাটা তাহলে কি হইতে পারে? এই সংখ্যাটা আমাদের অক্টালে হইতে পারে, হবে নাকি আমি শিওর না। সেম ভাবে এই সংখ্যাটা আমাদের হেক্সাডেসিমেলে হইতে পারে, হবে নাকি আমি শিওর না। ঠিক আছে, হবে নাকি আমি কি বলুন তো শিওর না। তাহলে এটা যদি আমরা অক্টালে যদি চিন্তা করি, তাহলে এটার মানটা কত হয়? আমরা জানি যে বেজ আছে সেই বেজ দ্বারা গুণ করতে হয়, তাহলে 2 × 8 যোগ 7 × কত 8, তারপর কি করতে হয় পাওয়ার দিতে হয়। তাহলে দেখো দুইটা ডিজিট একটু করে মনে রাখো, দুইটা ডিজিট হলে আমি 2 থেকে 1 কমাবো, তাহলে কত হবে 1, 1 থেকে শুরু করতে হয় আর কি, তারপর একটা একটা করে কমবো, 1-এর পর কত হবে 0। তো দেখো আলটিমেটলি কি পাই, আলটিমেটলি পাই 8 × 2 = 16, আর 8 8 মানে 1, 1-এর সাথে 7 গুণ করলে কত হবে 16, আর সাথে 16 আর সাথে কত 23। তাহলে যেটা অক্টালে যদি এটাকে কনভার্ট করি তাহলে সে কত পাইছে 23 পাইছে। আচ্ছা, এবার একটু হেক্সাডেসিমেলে আসি, তাহলে কি করতে হবে 2 × 16 যোগ 7 × কত ভাইয়া 16, সেম ভাবে পাওয়ার নিয়ে কাজ করতে হবে, তাহলে এটার পাওয়ার 1, এটার পাওয়ার হচ্ছে 0, ক্যালকুলেট করি 16 × 2 = 32 যোগ 7, তাহলে কত হবে 39 হবে। তাহলে দেখো এই 27-কে যদি আমরা হেক্সাডেসিমেলে চিন্তা করি তাহলে এটার মানটা হয় 39, কিন্তু আমার পূর্ণ মান তো 25, তাহলে কি এটা পসিবল না। তার মানে এই সংখ্যাটা কিন্তু হেক্সাডেসিমেলে হওয়া পসিবল না। তুমি আগেই বলছো এটা ডেসিমেলে হওয়া সম্ভব না, বাইনারিতে হওয়া সম্ভব না, হেক্সাডেসিমেলে হওয়া সম্ভব না, তাহলে অবশ্যই কোথায় সম্ভব? ঠিক আছে, তাহলে এমসিকিউতে সে যে মার্কসটা বলছে, এমসিকিউতে যে পাইছে এই 27, এটা আলটিমেটলি সে কি বলছে অক্টাল সংখ্যা পদ্ধতির আলোকে বলছে। স্ক্রিন ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, যাদের এখনো প্রবলেম করছে তারা একটু নতুন করে জয়েন হতো, আমার এখানে স্ক্রিন তো একদম ক্লিয়ার আছে, এই জন্য বলছি তোমরা একটু নতুন করে যুক্ত হতো দেখি। যাদের এখনো প্রবলেম করছে তারা একটু নতুন করে জয়েন হতো, নতুন করে যুক্ত হতো। ওকে, নতুন করে একটু যুক্ত হও, আমার এখানে একদম পারফেক্ট আছে। আচ্ছা, আমি এখন হচ্ছে দেখি এখানে কি আসে। ওকে, তো আমরা এটা দেখলাম, তাহলে এটা কোথায় সম্ভব? অক্টালে সম্ভব। এবার যদি আমরা সেই সিকিউর কথা, সে আসলে সিকিউতে কি করতেছে সেটা যদি এবার আমরা কি করি, যদি চিন্তা করি আর কি, সিকিউর কথা যদি চিন্তা করি, সিকিউতে দেখো সে কত পাইছে বলছে, সে বলছে পাইছে হচ্ছে 15, তাহলে 15 তো হচ্ছে পাইলে কি হবে সে পাস করবে না ভাইয়া, 15 পাস পাইলে সে পাস করবে না, তার কত পাইতে হবে 17 পাইতে হবে, কারণ পাস মার্ক হচ্ছে 17, তাহলে 15টা ডেসিমেল হওয়া পসিবল না। বাইনারি থেকে 15 হবে না, তাহলে হয় অক্টাল না হলে হেক্সাডেসিমেল, যে কোনো একটাতে হবে। তাহলে ধরলাম এই 15টার অক্টালে যদি চিন্তা করি তাহলে সে কত পাইলো সেটা নিব, এই 15টাকে যদি হেক্সাডেসিমেলে নেই তাহলে কত হয় সেটা আমরা কি করব নিব। তো আবার সেম আগের মতো কাজ, যেই কাজটা সেই কাজটা করব, তাহলে কত 1 × 8 প্লাস 5 × কত ভাইয়া 8, তাহলে 8⁻0, আর এখানে কত 1, সেম ভাবে 1 × 16 প্লাস 5 × কত 16, এখানে 0 আর এখানে কত 1, তাহলে এইবার যদি ক্যালকুলেশন করেন দেখেন 8 × 8 যোগ 5, 8 আর 5 কত 13, 8 আর 5 কত 13, আর সেম ভাবে এখানে যদি করি 16 কে 16 আর 5 তাহলে কত হবে 21। এইবার তুমি বলো আসলে কোনটা সিকিউর জন্য পারফেক্ট, তোমরাই বলো কোনটা সিকিউর জন্য পারফেক্ট। তোমরা যদি খেয়াল করো দেখবা সে যখন 13 পাইছে, যদি অক্টালে ধরি তাহলে কত পাইছে 13 কি তার পাস মার্কস না, কিন্তু সে বলছে আমি অবশ্যই কৃতকার্য হব, কনফিডেন্টের সহিত বলছে সে কৃতকার্য হয়েছে, তার মানে 13টাকে কি নিতে পারবো না, আমরা 13কে নিতে পারবো না। তাহলে এইবার দেখো কাকে নিতে পারবো,
এটা হেক্সাডেসিমেলেই আমাদের হয়ে গেছে। অর্থাৎ সে এমসিকিউর যে মার্কসটা সেটা বলছে হচ্ছে অক্টালে, আর সিকিউ যে মার্কসটা সেটা বলছে হচ্ছে হেক্সাডেসিমেলে। এই হচ্ছে কথাবার্তা, বুঝাতে পারছি? সো খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল, যেটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে। চট্টগ্রাম বোর্ডের তৃতীয় অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আসলে অনেক বেশি ইন্টারেস্টিং আসছে আর কি, ঠিক আছে? সো চট্টগ্রাম বোর্ডের গত বছর আইসিটি পরীক্ষা অনেক খারাপ হয়েছে, যাদের বেসিকে একটু ঘাটতি ছিল। সো এই যে এরকম যত এক্সেপশনাল কোশ্চেনগুলো পাবো সেগুলোই আমরা কি করব, তোমাকে সলভ করে দিব আর কি, ঠিক আছে? এবার সেই পরেরটা দেখো কি বলছে, 56 এর সাথে কিছু একটা যোগ করে বিডি পাবো। ভাই এই ম্যাথটা কি করাইছিলাম? অবশ্যই আপনাদের করানোর কথা। তাহলে এই ম্যাথটা ভাইয়া কি করে দিছি, করাই দিছি স্যার, এটা আসলে আমাদের করতে হবে না। ওকে, এবার সেই পরেরটা, উদ্দীপক দৃশ্যকল্প 2 অনুযায়ী রফিককে যে অঙ্কটি করতে দিল তার সমাধান। দেখো 2 এর পরিপূরক ব্যবহার করে 20 থেকে 42 বিয়োগ করে দেখাও। তাহলে দেখো এই 20 থেকে বিয়োগ করতে বলছে কাকে? 42কে। 20 থেকে 42 কি করতে, হ্যাঁ দুই ভাবে করে দেখাতে হবে, ওই দুই ভাবে করে তারপর তোমাকে ডিসিশন বলতে হবে। 15 যেটা ছিল 8, সেটাকে তুমি যদি অক্টালে চিন্তা করো তাহলে এটার মান আসে এত। যেহেতু এখানে এইভাবে দুইভাবে বলবা, এইভাবে বলবা, এখানে যেভাবে লিখছি 15টাকে যদি আমরা অক্টাল চিন্তা করি তাহলে সে পায় 13, আর 15টাকে যদি আমরা 13, কিন্তু যা তার কি নয়, পাস মার্ক নয়। কিন্তু 15কে যদি আমরা হেক্সাডেসিমেল চিন্তা করি তাহলে সে পায় কত? 21, যা তার পাস মার্ক, অর্থাৎ এটাই কি হবে, কাউন্ট হবে। তোমরা ডিরেক্ট আগে বের করবা, তোমরা আগে এভাবে বলবা এমসিকিউতে যে প্রাপ্ত মার্কস হয় সে অক্টাল, না হলে কিসে বলছে, হেক্সাডেসিমেলও বলছে। এখন কিভাবে বলছে তার নিচে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে? দেন হচ্ছে এই দুইটা ম্যাথ করে বলবা যে দেখো এইটার সমতুল্য অক্টাল মান হচ্ছে 23, আর এটার সমতুল্য অক্টাল মান 39। যেহেতু এমসিকিউতে পূর্ণ মান ছিল 25, তাই 39 হওয়া তো সম্ভব নয়, তার মানে এই সংখ্যাটা হেক্সাডেসিমেল হওয়া সম্ভব নয়, এটা অক্টালে বলছে। ওকে, সো দুইটাই মানে চারটাই করে দেখাইতে হবে তোমাকে। আচ্ছা, তারপরটাতে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইখানে, তাহলে 20 থেকে 42 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা তো জানি বিয়োগ 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করা মানে কি আলটিমেটলি, এটা মানে হচ্ছে এরকম 20 যোগ মাইনাস কত ভাইয়া, 42। তো তুমি কি করতা, তুমি করতে হচ্ছে এই যে পোর্শনটুকু আছে ঋণাত্মক সংখ্যা, এটারে কি করতা, প্রথমে 2's কমপ্লিমেন্ট করতা, এটারে কি করতা, 2's কমপ্লিমেন্ট করতা। এখন দেখো 20 থেকে যদি 42 যায় তার আনসার কি আসবে, -22। ফলাফলটা কি বলেন তো, ফলাফলটা তখন আমরা কি পাবো, ক্যালকুলেশন করে ফলাফলটা পাবো হচ্ছে ঋণাত্মক। তাহলে ফলাফল যদি ঋণাত্মক হয় তাহলে আমাদের আবার কি করতে হবে, আবার আমাদের 2's কমপ্লিমেন্ট করতে হবে। ফলাফল যদি ঋণাত্মক হয় তাহলে আমাদের আবার কি করতে হবে, 2's কমপ্লিমেন্ট করতে হবে, কাজ শেষ। এই ফলাফল ঋণাত্মক, তো তুমি আবার কি করবা, নতুন করে 2's কমপ্লিমেন্ট করে তোমার যে কাজ আছে সেটা করবা। দেখো এখানে 2বার 2's কমপ্লিমেন্ট, আমি তোমাদের কিন্তু সর্বোচ্চ 3বার 2's কমপ্লিমেন্ট দিয়ে করাইছি, এটাও একটু হলে কিভাবে করতে হবে এটাও করব। তো এখানে সর্বোচ্চ 2বার দিছে, নিজেরাই ট্রাই করে দেখবা। পরেরটা আসি, খুবই সহজ ম্যাথ, এগুলো তোমরা আসলে পারবা। রনি ও জনি এবারের 21শে বইমেলা থেকে যথাক্রমে 346 অক্টাল ও এত টাকার বই কিনেছে। উদ্দীপকের রনি ও জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেলে বের করতে বসে। কত টাকার বই কিনেছিল মোট, তো তোমার কাজ কি, এই অংশটুকুকে তুমি কি করবা, ডেসিমেলে নিবা। এই অংশটুকুকে তুমি কি করবা, ডেসিমেলে নিবা, জাস্ট বেস দ্বারা কি করে গুণ করে, তারপর দুইটা জাস্ট কি করবা, যোগ করে দিবা, কাজ শেষ। একদম সহজ ম্যাথ। দেন উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি টাকার বই কিনেছিল তা কিভাবে পরিপূরকের মাধ্যমে তুমি বের করবা সেটা তোমার থেকে জানতে চাইছে, ঠিক আছে? তো এখন তোমার প্রথম কাজটা হচ্ছে তুমি দেখবা কে বড় কে ছোট। তাহলে কে বড় কে ছোট, তুমি যখন কিছুক্ষণ আগে এটাকেও ডেসিমেল নিছো এটাকেও ডেসিমেল নিছো, তাহলে সেখান থেকে তুমি কি করতে পারবা, ডিসিশন দিতে পারবা কে বড়। তারপর জাস্ট একটা থেকে একটা কি করে দিবা, বিয়োগ করে দিবা, 2's কমপ্লিমেন্ট করবা, কাজ শেষ। ওকে, সো এই ম্যাথগুলো কি থাকবে তোমাদের, এই ম্যাথগুলো তোমাদের HW থাকবে। এটা খুবই সহজ আরেকটা ম্যাথ, ঠিক আছে? আমরা আরো 2 থেকে 3টা মনে কোশ্চেন করবো আর কি, ঠিক আছে? আর মোটামুটি তোমাদের HW থাকবে। বলা হয়েছে কি, দেখো মামুন জয়পুরহাট থেকে ঢাকায় যাওয়ার জন্য এত টাকার টিকিট কিনলো। মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য এত টাকার কি কিনলো। মামুন ও আবির মোট কত টাকার টিকিট ক্রয় করলো তা বাইনারিতে প্রকাশ করতে বলছে। তার মানে তোমার কাজ কি, এইটার সমতুল্য বাইনারি মানটা কত সেটা বের করবা, এইটার সমতুল্য বাইনারি মান কত সেটা বের করবা, দেন এইটা আর এটাকে কি করে দিবা, যোগ করে দিবা, কাজ শেষ। আর কোনো কাজ নাই, ঠিক আছে? অক্টালকে বাইনারি, হেক্সাডেসিমেলকে বাইনারি, আশা করি এগুলো আমরা শিখাইছি। ওকে, তারপরটা আমরা যদি দেখি
মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যর পার্থক্য যোগের মাধ্যমে বের করো। ঠিক আছে, চাইলে আমরা এই ম্যাথটাই একটু করে কি করতে পারি, সলভ করতে পারি। দেখো এখানে এটাও তুমি জানো না, এটাও তুমি জানো না, তাই তো? আচ্ছা, তাহলে এটার কি করবো আমরা? ক্যালকুলেটর কি আমাদের এখানে আছে? দেখি তো, আমাদের এখানে যদি ক্যালকুলেটর থাকে তাহলে আমরা ক্যালকুলেটরটা ইউজ করি। ওকে, দেখো আমরা একটা ক্যালকুলেটর নিয়ে আসছি। সো আমাদের মানটা কি ছিল, এটা দেখো একটা 112, যেটা হচ্ছে 8-এ 112, যেটা কোথায় দেওয়া আছে আমাদের 8 বেসে দেওয়া আছে। তাহলে 112, তাহলে অক্টাল মোডের থেকে 4 নাম্বার যাবো। এইখানে দেখো, তোমরা এখানে বড় করে দেখতে পাবা। তাহলে 4 আমি ক্লিক করলাম, দেখো ডেসিমেল চলে আসছে। আমার কি দরকার? অক্টালে যেতে হবে। 112 ছিল, তাহলে যেটা 112 অক্টালে, সেটা ডেসিমেল মানটা কত দেখো? 74। তাহলে আমাদের 112 এইটার সমতুল্য ডেসিমেল মানটা কত? এটার সমতুল্য ডেসিমেল মানটা হচ্ছে আমাদের 70 কত বলেন তো? 4। এই ম্যাথটা একটু করে করাই দিচ্ছি দেখেন, কারণ এখানে একটা অক্টাল একটা হেক্সাডেসিমেল, তো এরকম যখন আলাদা আলাদা থাকবে তখন কিভাবে করতে হবে, কারণ আমরা তো সব ডেসিমেলে কনভার্ট করে তারপরেই করি, তাই না? আচ্ছা, তারপরটা কত? 3D হেক্সাডেসিমেলে যাইতে হবে। তাহলে হেক্সাডেসিমেলে আসি 3, আর এটা হচ্ছে ডি, মানে এখানে এই সরি হেক্সাডেসিমেলে আসতে হবে। তাহলে আগে হেক্সাডেসিমেলে আসলাম 3D, তাহলে 3D ইকুয়াল টু এত। এটার সমতুল্য ডেসিমেল মান কত? 61। এটার মানটা কত? 61। তাহলে এটা কত ভাইয়া? এটা হচ্ছে আমাদের সেই 61। তাহলে এখন তুমি নিজেই বলো, এটা থেকে এটাই তো বিয়োগ। মামুন আর আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য বের করতে বসে, তাহলে এটা থেকে কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, কত? 112 এই হইতেছে 8। তুমি লিখবে আর কি, মামুন ও আবিরের টিকিটের পার্থক্য এত, মাইনাস কত বলেন তো? মাইনাস হচ্ছে কত ভাই আমাদের? 3D। এখানে কি মাইনাস রাখতে পারবো না? এটাকে প্লাস বানাইতে হবে। তাহলে প্লাস যদি বানাই 112, এই যে 8টা আছে, 8 এখানে দিব প্লাস, কিন্তু ভিতরে কি দিব এবার? মাইনাস 3D। এইটারে কি দিয়ে দিলাম ভাইয়া? এটারে দিয়ে দিলাম 16। ঠিক আছে, এখন কাজ কি? এখন আমরা আমাদের মেইন কাজগুলো আস্তে আস্তে কি করব? করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা আসি। সবার আগে আমাদের এই 3D নিয়ে কাজ করতে হবে। আর দেখো তুমি নিজে একটু করে চিন্তা করো, আমরা আলটিমেটলি যখন 2 এর পরিপূরক করতাম তখন আমাদের কি করতে হতো? 2 এর পরিপূরককে কিন্তু আমরা শুধুমাত্র কি করতাম? মেইন ম্যাথগুলো দিয়ে করতাম। মেইন ম্যাথ মানে কি? বাইনারি দিয়ে তো করতাম, তাই না? আচ্ছা, তাহলে এই 3D কে আগে বাইনারিতে তুমি নাও। এটা মনে মনে তো এতটুকু আছে, তাই তো? আচ্ছা, এটাকেও তোমাদের বাইনারিতে নিতে হবে, এটাকেও তোমার বাইনারিতে নিতে হবে। ওকে, সো সবার আগে আমরা 112 কে বাইনারিতে নেই। 112 এটা কত দেওয়া আছে ভাইয়া? 8 এ দেওয়া আছে। তো এটা সমতুল্য বাইনারি মানটা আমরা কি করব? বের করব। মনে করো আমি এখানে বের করতেছি। তাহলে প্রথম হচ্ছে কত? 1, 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4। ক্যালকুলেশন করতে থাকো। এক কিভাবে পাবো ভাই? একের নিচে এক দিলেই হয়, বাকি ঘর খালি, খালি ঘরে কত? 0। 2 কিভাবে পাবো ভাই? এইখানে একটা দিব আর বাকি ঘর খালি 0, 0। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে এটা 0, 0, 1। সেম ভাবে 0, 0, 1, দেন 2 মানে কত? 0, 1, 0। শেষ। এবার আমরা 3Dটা আগে বের করি। জাস্ট 3D 16, এটা সমতুল্য ডেসিমেল মানটা কত সেটা কি করব? বের করব। তো এটার ডেসিমেল মান বের করলে প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত? 8। ওকে, তো আমরা প্রথমে 3 আনবো। 3 কিভাবে পাবো? 2 আর 1 যোগ করলে 3, খালি ঘর, খালি ঘর হচ্ছে 0। ডি লাগবে, এ বি সি ডি, 10, 11, 12, 13। তাহলে 13 কিভাবে? 8 আর 4 12, 12 রেখে 13, একটা ঘর খালি, খালি ঘরে কত? 0। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে এটা 0, 0, 1, 0, সরি 0, 0, 1, 1, 0, 0, 1, 1, তারপর হচ্ছে 1, 1, সেম ভাবে 1, 1, 0, 1। তুমি তো বলছো এইটার কি করতে হবে? ঋণাত্মক করতে হবে। তাহলে যার ঋণাত্মক তার কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট। তাহলে চলো টুস কমপ্লিমেন্ট করে ফেলি, এখানে করে ফেলি। প্রথম 1 বসে যাবে, তারপর থেকে বিট চেঞ্জ। 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। এবার কাজ কি? একটু স্যারকে বুঝুন বাজুং দিয়ে দাও। 1 থাকলে 0, 0 থাকলে 1,
1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, তার সাথে কত যোগ? 1 যোগ। তাহলে এটার মানটা কত? এটার মানে কিন্তু আমার সেই -3d। এটার মানে কত? এটার মানে হচ্ছে আমার সেই -3d। তাহলে এইবার তুমি দেখো এটা কিন্তু অলরেডি আমাদের এখানে 2 4 6 8 বিটেরই কিন্তু আছে, 8 বিটের ইউজ করছে। দেখো এবার এই 1 to 8 যেটা আছে এটা দেখো তো 8 বিটের না কিন্তু, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এটা একটা 9 বিটের। তাহলে আমি 9 বিট থেকে সামনে যেহেতু 0 আছে তো এই 0টা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, 0টা আমি কি করলাম না, লিখলাম না, যেহেতু এখানে আছে। ওকে, তাহলে এখন আমাদের এটার সাথে রেখে কি করতে হবে? জাস্ট যোগ করতে হবে। তাহলে 1 1 2, এই যে 8টা আছে, তাহলে এত ইকুয়াল টু তুমি চাইলে লিখতে পারো হচ্ছে এটা 0 1, দুইটা 0, 1 0 1 0। এইবার আসি আমাদের -3d, আর এখানে সবসময় কি হবে? প্লাসই থাকবে। ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে দেখো 1 1 1 2 3 4, 2 4টা, 1 2 3 4, তারপর হচ্ছে কত? 1 1। তো এবার এটা তুমি যোগ করো, যোগ তো করতে পারো। আর যদি তুমি চাও ওই তোমাকে নিয়ম শিখেছি, 74 থেকে 61 গেলে কত হবে? 13। 13-র বাইনারি মানটা লিখবা, 8 বিট পূরণ করে সামনে একটা এক্সট্রা 1 লিখবা, কাজ শেষ। তাহলে আমি তাও তোমাদের যোগ করে দেখাই। 0-র সাথে 1 যোগ করলে যোগফল কত? 1। দুইটা 1 যোগ করলে যোগফল থাকে 0, হাতে থাকে 1। 1-এর সাথে 0 যোগ করলে যোগফল কত? 1। 1-এর সাথে 0 যোগ করলে যোগফল কত? 1। 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 0 যোগ করলে 0, 1-এর সাথে 1 যোগ করলে যোগফল 0, হাতে আছে 1। 1-এর সাথে 1 যোগ করলে যোগফল 0, হাতে আছে কত? 1। দেখো তো, তুমি যদি মনে মনে যদি দেখো 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, 8 আর 4 12, 12 আগে কিন্তু 13 গেছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন তোমার দেখবা এটা হচ্ছে সেই সাইন বিট, আর এটা কি বিট? এটা হচ্ছে তোমার ক্যারি বিট। ক্যারি বিট অতিরিক্ত চলে আসছে, তাহলে ক্যারি বিট 1টা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে আমাদের বলতে পারি হয়তো এরকম, যেহেতু সাইন বিট 0, এই সাইন বিট 0, তাই ফলাফলটা কি? তাই আমার যে ফলাফলটা রয়েছে সেই ফলাফলটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা হচ্ছে তারপরে লিখবো, সুতরাং ক্যারি বিট 1 বাদ দিয়ে, ক্যারি বিট 1 বাদ দিয়ে প্রাপ্ত ফলাফল, ক্যারি বিট 1 বাদ দিয়ে প্রাপ্ত ফলাফল কি হবে? প্রাপ্ত ফলাফল আমরা বলতে পারি এটা 2টা 1 0 1, সামনে 0 না দিলেও চলতেছে, 2টা 1 0 1। এটার সমতুল্য ডেসিমেল মান তুমি জানো 13। এইটাই হচ্ছে আমাদের। ঠিক আছে, তাহলে দেখো দুইটা যদি এরকম আলাদা আলাদা জিনিসে দেওয়া থাকে, তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ করবো সেটা নিয়ে তুমি কনফিউজ থাকতেই পারো। তো কনফিউজ না থাকার জন্য তুমি চাইলে সবার আগে মনে মনে ক্যালকুলেটর আছে, সমস্যা কি? ক্যালকুলেটর দিয়ে এটা এবং এটার মান বের করবা, বের করে করবা। এরকম ঢাকা বোর্ড সম্ভবত 2019 সাল নাকি হচ্ছে সম্মিলিত বোর্ড 2018 সালে একটা কোশ্চেন আসছিল সেম টাইপের। তো এই টাইপেরই মোটামুটি এটা করতে হবে আর কি। ঠিক আছে, তো আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি। তাহলে এটা ডান। এবার সে এটা এই কোশ্চেনটা আমরা অলরেডি সবাই করেই ফেলছি। বলছে স্যার দেখো আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে লিখতে বললেন, তো একজন লিখছে হচ্ছে 63, একজন লিখছে হচ্ছে 70, ডেসিমেলে দিছে। তাহলে ডেসিমেলে দিলে তো একদম সহজ, 70 থেকে তুমি 63 বাদ দিবা, আনসারটা 7 পাবা। 7টা লিখে দেন হচ্ছে 8 বিট পূরণ করে সামনে একটা 1 লাগিয়ে দিবা, তাহলে কাজ শেষ। তো আমাদের প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে দেখো স্যার নতুন একটা সংখ্যা পদ্ধতি বলছে 0 1 2 3 4। তো দেখো এখানে মোট 5টা মৌলিক চিহ্ন আছে, যেহেতু 5টা মৌলিক চিহ্ন, তাহলে স্যারের যে সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে কত ভাইয়া? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এখন আমাকে বলছে এই 2FC-টাকে, আমার প্রশ্ন বলছে এটা 2FC, এই যে 16 যেটা আছে সেটার সমতুল্য এই 5 ভিত্তিদের মান কত হবে? সেটাকে আমি তোমাদের করাইছিলাম, অবশ্যই করাইছি। তোমরা রুল 9-এ, রুল 9 কি করবা? এই ম্যাথটার সাথে সন্ধান পাবা। তো আশা করি ওখান থেকে করে নিবা। পরেরটা আসি, একদম সহজ, দশমিক সংখ্যা দুইটার পার্থক্য বের করতেছো যোগের মাধ্যমে। তাহলে একটা থেকে একটা তুমি কি করবা? বিয়োগ করবা। সো এটা তোমাদের কি থাকবে? এটা তোমাদের HW থাকবে। পরে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা হচ্ছে আমাদের রেয়ার কেসের একটা ম্যাথ।
ঠিক আছে, এই ম্যাথগুলো হচ্ছে আমরা করি নাই আর কি, তোমাদের বলি নাই। সো এটা কি দেখো তো, বলা হয়েছে দেখো এটা একটা প্রথম সংখ্যা, এটা থেকে এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম পঞ্চম। তো আমাদের বলছে পঞ্চম সংখ্যাটিকে, তার মানে এই বাইনারি সংখ্যাকে অক্টাল নিতে বসে, ডেসিমেল নিতে বসে, হেক্সাডেসিমেল নিতে বসে, এটা আমরা পারি। এটা আমাদের কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে আমাদের কি বলেন তো, এটা আমাদের আমরা পারি। তো এটা আমাদের জন্য কি থাকবে, HW থাকবে। সো আমরা যেটা পারি না সেটা নিয়ে কি করব, ডিল করব। আমরা পারি না হচ্ছে এই ম্যাথটা, সেটাতে দেখেন কি বলছে, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের চতুর্থ সংখ্যা থেকে কাকে বাদ দিতে বসে, দ্বিতীয় সংখ্যা বাদ দিতে বসে। ভাই চতুর্থকে ও, দ্বিতীয়কে ও, এইটা থেকে এটা বাদ দিতে হবে। এটাই আমরা পারি না। কেন পারি না ভাই, চতুর্থটাকে সেটাই তো আমি জানি না। তো তুমি দেখো এখানে যা আছে এখান থেকে কিন্তু এটা একটু বড় মনে হয় না? তুমি ক্যালকুলেটর করে দেখো, এটার যে মান আর এটার যে মান দেখবে একটু বড়। দেখো তো তুমি ধারার শিখছো না? ধারার ক্ষেত্রে কয় ধরনের ধারা ছিল? দুই ধরনের, একটা সমান্তর, একটা গুণোত্তর। সমান্তরে কি ছিল, পার্থক্য সমান, গুণোত্তরে ভাগফলটা বা অনুপাতটা সমান ছিল, তাই তো? আচ্ছা, তো আমরা কি শিখছি, বিয়োগ করা শিখছি না? তো যেহেতু বিয়োগ করা শিখছি, তার মানে এমন হইতে পারে যে এইটা আর এইটা যদি বিয়োগ করে, তুমি ক্যালকুলেটর দিয়ে করবা সবার আগে, কারণ তো তোমার হাতে এত সময় নেই। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে এটা থেকে এটা একবার বিয়োগ করে দেখবা পার্থক্য কি হয়, আবার এটা থেকে এটা বিয়োগ করে দেখবা পার্থক্য কি হয়। পার্থক্য যদি সমান হয় তাহলে ইয়েস, তোমার যে ধারাটা আছে, এখানে যে ধারাটা দেওয়া আছে সেটা যেটা সমান্তর ধারা, তখন তোমার কাজ কি, এটার সাথে ওই পার্থক্যটা যোগ করে দিবা, তাহলে তুমি এই মানটা পেয়ে যাবা। ওকে, সো আমরা একটু করে দেখি যে আসলে কি থেকে কি হয়। তোমার প্রথম কাজ হচ্ছে এটা, দ্বিতীয় সংখ্যা থেকে তুমি প্রথম সংখ্যা সবার আগে কি করবা, বিয়োগ করে দেখবা। দ্বিতীয় সংখ্যা কত, 100 100, তাহলে এই 100 100, প্রথম সংখ্যা কত, 1010, প্রথম সংখ্যা হচ্ছে আমার 1000, দেন হচ্ছে আমার 10, বিয়োগ করতে হবে তাই তো? ওকে, বিয়োগ। 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 1 যাবে না, এখানে ধার নিতে হবে। কাকে ধার নিব, 2, কারণ বেস 2, 2 থেকে 1 গেলে 1। এবার 1 থেকে 1 বাদ দিব, তাহলে 0, তাহলে এখানে 0 হলে আলটিমেট আর কিছু থাকে না, তাহলে আলটিমেট এখানে 1 0 পাইলাম। ওকে, এবার আসি আমরা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে দেখবো, তাহলে তৃতীয় বিয়োগ দ্বিতীয় দিই, তৃতীয় বিয়োগ কি দিব, তৃতীয় বিয়োগ দিব দ্বিতীয়। তৃতীয় থেকে আছে, তৃতীয়তে আছে হচ্ছে আমাদের এটা 100 11 0 মাইনাস দ্বিতীয় থেকে আছে 100 100, দ্বিতীয়তে আছে আমাদের 100, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, আর বাকি কিন্তু আর কিছু নেই। তাহলে দেখো পার্থক্য কিন্তু উভয় ক্ষেত্রে কি আসছে, সমান। যেহেতু পার্থক্য উভয় ক্ষেত্রে সমান, তার মানে এটা কি ধারা, সমান্তর ধারা, কাজ শেষ। যেহেতু পার্থক্য উভয় ক্ষেত্রে, যেহেতু পার্থক্য উভয় ক্ষেত্রে সমান, তাই এটি কি ধারা, তাই এটি সমান্তর ধারা। আর ও যেহেতু সমান্তর ধারা, ও যেহেতু সমান্তর ধারা, তাহলে তুমি বলতে পারো সুতরাং তোমার যে চতুর্থ সংখ্যাটা আছে, সেই চতুর্থ সংখ্যাটা কি হবে, সেই চতুর্থ সংখ্যা হবে তৃতীয়টার সাথে এই 1 0 যোগ। তাহলে তৃতীয়টা কি, তৃতীয়টা হচ্ছে আমাদের এটা 1 0 0 1 1 0, তার সাথে আমরা যোগ করবো কাকে, কে 1 0 কে। 0 আর 0 যোগ করলে যোগফল 0, 1 1 যোগ করলে যোগফল 0, হাতে আছে 1, 1 1 যোগ করলে যোগফল 0, হাতে আছে 1, এই 1টা এখানে বসলো 0। তাহলে এইবার দেখো এই চতুর্থটা থেকে দ্বিতীয়টাকে বাদ দিতে বসে, কার থেকে কাকে বাদ দিতে বসে, চতুর্থ থেকে দ্বিতীয়কে বাদ দিতে বসে। তুমি বলো ভাইয়া, চতুর্থটা কিন্তু বড় সংখ্যা, তাহলে চতুর্থ মাইনাস দ্বিতীয়, এটাই তো। চতুর্থ মাইনাস দ্বিতীয় বলা যায় কথা, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, চতুর্থ প্লাস মাইনাস কত ভাইয়া, মাইনাস দ্বিতীয়। চতুর্থ প্লাস ভিতরে কি আছে, মাইনাস দ্বিতীয়। তাহলে এই দ্বিতীয় সংখ্যাটা কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আসি দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা কি ভাইয়া, তুমি যদি একটু করে খেয়াল করো, দ্বিতীয় সংখ্যা, এই সংখ্যাগুলো দেখো 3 বিট আর 3 বিট 6 বিট। তাই আমি তোমাকে রেজিস্টার হিসেবে বলছি 4-এর অধিক হইলেই তুমি কি করবা, 8 বিটে চলে যাবা। 8-এর অধিক হইলে তুমি কোথায় চলে যাবা, 16। তাহলে আমি কি করবো এখন, 8 বিটে চলে যাব। সামনে কি দিতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 দিলেই হয়ে যায়। তুমি সামনে কি করো, 2টা 0 দাও। ওকে, তারপর কত দিছে, 100 100।
এই 100 100। ওকে, সো এবারে কি করতে হবে, এটা টুস কমপ্লিমেন্ট করতে হবে, করো। 0 থাকলে 0, 0 থাকলে 0, 1 থাকলে 1, প্রথম 1টা বসাবো, তারপর চেঞ্জ। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। তাহলে এই যে সংখ্যাটা তুমি পাইলা, এটাই কি ভাইয়া মাইনাস দ্বিতীয় সংখ্যা। তাহলে এইবার দেখো আমাদের স্যারকে বুজুং বাজুং দিতে হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটার সাথে কি করতে হবে, একটা যোগ দিতে হবে। কাজ করলাম। সমান্তরাল না হতো তখন কি হতো, আসলে আমাদের এই একটা উদ্দীপকে আসছে আর কি, ঠিক আছে। সো এইখানে সমান্তরালই দেয়, কারণ আমরা তো আর ভাগ শিখি নাই, ভাগ তো শিখি নাই, তাই না। ভাগ যদি শিখতাম তখন দেখা যেত হচ্ছে আমাদের কি করতে পারতো, গুণোত্তর তারা দিতে পারতো। যেহেতু ভাগ শিখি নাই, তো তারা দেখা যায় এইরকমই দেয়। তুমি এইরকম টাইপের হচ্ছে গত বছর একটা ফৌজদারহাট ক্যাডেট কলেজেও একটা কোশ্চেন আসছিল সম্ভবত, বা অন্য কয়েকটা জায়গায় প্রশ্ন আসছিল, তখনও দেখা গেছে উদ্দীপকটাতে তারা সমান্তর ধারাটাই দিছে, কারণ তুমি বিয়োগটা অলরেডি জানো, ঠিক আছে। আর এগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে সবার আগে যাচাই করে নিবা যে আসলে সেম হয় কিনা, ঠিক আছে। হবে, এরকমই হবে, বিয়োগটাই দিয়ে দিবে। ওকে, সো এটা একটা এক্সেপশনাল কোশ্চেন ছিল, এই জন্য আমি মেইনলি দেখাই দিচ্ছি। তো দ্বিতীয় সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এবার জাস্ট খালি কি করতে হবে, চতুর্থের সাথে দ্বিতীয়টাকে যোগ করতে হবে। তাহলে লিখে ফেলি চতুর্থ সংখ্যা। তাহলে চতুর্থ সংখ্যা ইকুয়াল টু, এখানেও দেখো 2 বিট, 4 বিট, 6 বিট, সামনে আমি 2টা 0 দিয়ে দিব। তাহলে 2টা 0, তারপর 1 0, তারপর হচ্ছে কত 1 এর পর 1 2 3। সেম ভাবে মাইনাস দ্বিতীয় সংখ্যা, এখানে কি থাকবে, যোগ থাকবে। তাহলে এত ইকুয়াল টু কত, এত ইকুয়াল টু হচ্ছে 1 1 0 1 2 3টা 1 0 0। যোগ করি, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 1 1 1, এটা বসে গেল। 2টা 1 যোগ করা মানে যোগফল 0, হাতে আছে 1, 2টা 1 যোগ করা মানে যোগফল 0, হাতে আছে 1, 2টা 1 যোগ করা মানে যোগফল কত 0, হাতে আছে 1, 2টা 1 যোগ করা মানে যোগফল 0, হাতে আছে 1, 2টা 1 যোগ করা মানে যোগফল 0, হাতে আছে 1, এই হইতেছে সেই 1। তাহলে তুমি যদি খেয়াল করো নবম বিট, এটা হইতেছে সেই ক্যারি বিট। সবসময় দেখা যায় ফলাফল যদি ধনাত্মক হয় তাহলে একটা ক্যারি বিট চলেই আসে, এটা হচ্ছে সেই ক্যারি বিট। আর এটা কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের সেই সাইন বিট। তাহলে এই কথাগুলো তুমি লিখবা, যেহেতু সাইন বিট 0 তাই ফলাফল ধনাত্মক, তাই বিট 1 বাদ দিয়ে প্রাপ্ত ফলাফল। তাহলে ফলাফলটা কি দাঁড়াইলো, আমার যে ফলাফল আমি আর পুরোটা লিখলাম না আর কি, ঠিক আছে। ফলাফল কত 1 0 0 2, বা এটাকে তুমি যদি মানটা বের করো 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, তাহলে এটা আলটিমেট কাকে প্রকাশ করে, 10 কে প্রকাশ করে। কাজ শেষ, বুঝতে পারছি। খুবই সুন্দর একটা কনসেপচুয়াল ম্যাথ, যেটা সিলেট বোর্ড 2023 সালে আসছিল। সো ভাইয়া হচ্ছে এই ম্যাথগুলোই দিয়ে রাখছি এখানে, যেগুলো তুমি যদি পারো ইনশাল্লাহ এর বাইরে আর কিছু লাগবে না। ওকে, সেগুলো পারতে হবে। পরেরটা, এটা হচ্ছে ওই বলছিলাম এই ম্যাথটাই করানোর কথা ছিল, কিন্তু আমি যেহেতু ওখানে আগেই করে দিয়েছিলাম, যেমন দেখে এখানে এটা আর এটার পার্থক্য বের করতে বসে, তাহলে এরকম আমি একটা পার্থক্যলা করানোর জন্যই রাখছি আর কি ম্যাথটা। সো দুইটা সেম ক্যাটাগরির হয়ে গেছে, এই দুইটা তো তোমরা নিজেরাই করবা, আর এখান থেকে আসলে কিছু নাই, এগুলো একদম সহজ। দেখো কি বলছে, কৃষ্টি আর মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে কত হবে। তো তোমার কাজ কি, কৃষ্টির মূল্য আর এটার মূল্য দুটো বাইনারিতে বের করে জাস্ট যোগ করে দিবা। তাই দেখো সিকিউ গতে কিন্তু বাইনারি যোগটা আসে, আর বাইনারি যোগ করার আগে সবার আগে কাজ কি, তোমার রূপান্তরটা কিন্তু জানতে হয়। রূপান্তরটা বাইনারিতে করে দেন জাস্ট খালি কি করতে হবে, যোগ করতে হবে। এই যোগ জিনিসগুলো তোমরা কি করতে পারো, যোগ জিনিস তোমরা ক্যালকুলেটর দিয়েও করে দিতে পারো, কোনো সমস্যা নাই। জাস্ট খালি তুমি তোমার মতো লিখবা, ক্যালকুলেটর দিয়ে ধুপ ধাপ করে দিবা, ঠিক আছে। ওকে ডান। পরেরটা এটা সেম, ডেসিমেল বা হেক্সাডেসিমেলে কি হবে সেটা বের করতে বসে। ওকে, এবার এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে তো জানি, প্রচলিত মানে কি, প্রচলিত মানে ডেসিমেল। আমি তোমাদের কিন্তু দেখবা হিন্ট আকারে লিখে দিছিলাম, প্রচলিত মানে ডেসিমেল, দৈনন্দিন জীবন বলতে পারে, তার আলটিমেটলি বুঝতে হবে ডেসিমেলে করতে বসে। ওকে, সেটা আমরা পারবো। মেন হচ্ছে নেক্সট কোশ্চেনটা, ঝুমি ও রুমির প্রাপ্ত নাম্বার দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। দেখো তো ঝুমিকে আমি যে দ্বারা প্রকাশ করলাম, ঝুমি কত পাইছে, 920 পাইছে। ঝুমি কত পাইছে, 920 পাইছে। দেন হচ্ছে আমাদের রুমি কত পাইছে, সেও 920 পাইছে, তার বেসটা কত 8। তাহলে এখন আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাই তো। আচ্ছা এইবার একটু করে আসি, ভাইয়া, এইবার একটু করে আসি ভাইয়া। দেখো তো তুমি যদি একটু করে খেয়াল করো, এটার বেস কত
8, বেস যেহেতু 8 তাহলে মৌলিক চিহ্ন কি হবে 0 থেকে 7, এইখানে কি ভাইয়া 7 আছে, তাই তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা কি ভাইয়া অ্যাকচুয়ালি ভুল, এই সংখ্যাটা কি ভাইয়া ভুল। দেখবা আমি যে একদম প্রথম ক্লাসে বলছিলাম এই সংখ্যাটি সঠিক কিনা বলো, ঠিক আছে মনে আছে, ওখানে বলছিলাম 4 নাম্বার কোশ্চেন আসছিল, তাহলে এইটাই হচ্ছে সেই কোশ্চেনটা। যশোর বোর্ড 19 সালে, যশোর বোর্ডও কিন্তু ইদানিং অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করে, ঠিক আছে, একটু কঠিন আর কি। আচ্ছা, তো আলটিমেটলি এখানে তুমি জাস্ট এই লজিকটাই লিখবা, এই যে রুমির যে সংখ্যাটা আছে সেটা আসলে ভুল, তাহলে একটা সঠিক আর একটা ভুল সংখ্যার মধ্যে কি তুমি পার্থক্য বের করতে পারবা না, তাহলে নিরূপণ করা কি সম্ভব? তোমার আনসার কি বলতো, নিরূপণ করা সম্ভব নয়। বুঝাইতে পারলাম? একদম সহজ। নিরূপণ করা কি সম্ভব না, কারণ এটা তো ভুল, তুমি জাস্ট এই ব্যাখ্যাটা লিখবা। যেহেতু এটার বেজ 8 তাহলে এখানে আমরা 0 থেকে 7 মোট এই 8টা কি করে থাকি মৌলিক জন্য ইউজ করে থাকি, কিন্তু এখানে তো আমাদের 9 আছে যা এটার বেদের মধ্যে যায় না আর কি, ঠিক আছে, অর্থাৎ মৌলিক চিহ্নের সাথে যায় না, অর্থাৎ এই সংখ্যাটা ভুল, আর এই সংখ্যা যেহেতু ভুল তাহলে এটা আমরা পসিবল হবে না। পরেরটা, এটা আমি আমার বোর্ডে আসছিল দেখে আমি রাখছি, তাহলে রাখতাম না, ঠিক আছে, আমি যখন পরীক্ষা দিছি। তাহলে কি বলছে, উদ্দীপকের রনির ভাই ও বোনের পার্থক্য বের করতে বলছে। ভাই বোনের পার্থক্য বের করে ফেলবো, এটা কোনো ব্যাপারই না, বয়সের পার্থক্য এটা আমরা পারি। তারপরটা দেখো, তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয় পূর্বক মতামত দাও। তাই তোমার কাজ কি, প্রথমে কাজ হচ্ছে স্কুল ব্যাগের মূল্য তুমি কিভাবে ব্যবহার করবা, তুমি অক্টালে বের করবে, এটা হচ্ছে প্রথম কাজ, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। অক্টালে তোমাকে বের করতে বলছে, বের করলা। এবারে কি বলছে, একটা মতামত দিতে বলছে। তো মতামত দেওয়ার জন্য তুমি কার ব্যাগের দাম বেশি বা কম সেটা বের করার জন্য, তুলনা করার জন্য কোন সংখ্যা পদ্ধতি, ডেসিমেল। তোমার কাজ হচ্ছে তারপরে কি ডেসিমেলে নিয়ে, এই ডেসিমেলে নিয়ে কি করবো আমরা, মতামত দিব, ঠিক আছে, মতামত দিব কি দাম বেশি কার, ঠিক আছে, মতামত দিব কি বলেন তো, দাম বেশি কোনটা, এই কোনটা দাম বেশি সেটার কি করব, সেটার উপর আমরা মতামত দিব, তাহলেই আমাদের যে কাজ সেই কাজটা আমাদের শেষ। সিম্পল কাজ, আশা করি বুঝাইতে পারছি। এবার আসি পরেরটা, খুবই ইন্টারেস্টিং, এটাই আমাদের লাস্ট কোশ্চেন, এটা করলে আমাদের মোটামুটি শেষ। তো কি বলছে, সুমির মায়ের বয়স অক্টাল সংখ্যায় রূপান্তর। সুমির মায়ের বয়স হচ্ছে এটা, হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে বের করতে বলছে, হ্যাঁ পারে, এটা আমাদের ফ্যাক্ট না, আমাদের মেইন হচ্ছে এটা। সুমির বাবার বয়স সুমির বয়সের কত গুণ। তাহলে একটার সাথে আরেকটা যখন তুলনা করতে বলবে, কি বলতেছি, একটার সাথে আরেকটা যখন তুলনা করতে বলবে তখন তোমার কাজ হচ্ছে সেই জিনিসগুলোকে ডেসিমেলে নিয়ে আসা। তাহলে প্রথমে আসো সুমির বয়স কত, তাহলে প্রথমে যদি আমরা সুমির বয়সের কথা চিন্তা করি, সুমির বয়স আমরা দেখতে পাচ্ছি কত 10, যেটা কোথায় দেওয়া আছে 16 দেওয়া আছে। ডেসিমেলে নিতে গেলে কি করতে হবে, গুণ করতে হবে, 1 ইন্টু কত 16 যোগ 0 ইন্টু কত ভাইয়া 16, বেজের উপর কি করতে হবে পাওয়ার দিতে হবে, এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 0, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি 16 একে 16, আর এখানে তো আলটিমেটলি 0, তাহলে আলটিমেটলি পেয়ে গেলাম কত 16। সেম ভাবে এবার আসি সুমির বাবার বয়স, তাহলে এবার লিখি সুমির বাবা, তাহলে সুমির বাবার বয়সটা কত, সুমির বাবার বয়সটা হচ্ছে আমাদের কত ভাইয়া 100, এই 100 এটা হচ্ছে কত ভাইয়া 8। সুমির বাবার বয়সটা কিরকম, সুমির বাবার বয়স হচ্ছে, এগুলো আবার গুণ করতে হবে, 1 ইন্টু কত 8 প্লাস 0 ইন্টু কত 8 প্লাস 0 ইন্টু কত ভাইয়া 8। তো এবার কি করতে হবে, বেদের উপর পাওয়ার 0 1 2, তো দেখো 8 8 64 যোগ 0 যোগ 0, কারণ 0 দ্বারা গুণ করতেছি, তাহলে আলটিমেটলি কত পাবো 64 পাবো। তা আমার বুঝতে হয় সুমির বয়সের কত গুণ, সুমির বয়স কিন্তু দেখো কত 16, 4 16 কত হয় 64 হয়, তাহলে এখানে আমরা দিতে পারি 4 ইন্টু কি বলতে পারি, 4 ইন্টু বলতে পারি হচ্ছে সুমির বয়স শেষ। তাহলে সুমির বাবার বয়স সুমির বয়সের 4 গুণ, এটাই হচ্ছে কি ভাই আমাদের আনসার, এটাই হচ্ছে কি ভাই আমাদের আনসার, শেষ আর কিছু না, শেষ। 3.1 আমাদের ডান। বলো বুঝতে পারলা কিনা, এখানে প্রায় কত মিনিমাম হচ্ছে 7 8টা নাকি আরো বেশি, 10টা তো মিনিমাম হবেই, 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা। এই 13টা সিকিউ তোমাদের শেষ করতেই হবে। সংখ্যা পদ্ধতি অধ্যায় ক্লিয়ার? আশা করি সংখ্যা পদ্ধতি অধ্যায়টা তোমাদের একদম পানি পানি হয়ে গিয়েছে। ঠিক আছে, সো আমরা প্রথম প্রশ্নটা শেষ করলাম, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নটা শেষ করলাম। ইনশাল্লাহ আমরা ঈদের পরবর্তীতে কি করব, দ্বিতীয় প্রশ্নটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আর তোমাদের আগামীকাল তো শুক্রবার, শুক্রবার হচ্ছে তোমাদের তো বলছিলাম পরীক্ষা হবে। সো অবশ্যই পরীক্ষা হবে। কোন বিষয়ের উপর পরীক্ষা হবে? তোমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতি হচ্ছে পর্ব 1 আর পর্ব 2 এর উপর যে প্রথম যে পরীক্ষাটা ছিল সেই প্রথম পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই যে 3টা টপিক আছে, এই 3টা টপিকের উপর 20 মার্কসের একটা এমসিকিউ অনুষ্ঠিত হবে। আর পরীক্ষাটা আগামীকাল রাত 8টার থেকে কি হবে বলো তো তোমাদের শুরু হবে আর কি। ঠিক আছে, সো আমি পরীক্ষার আপডেটটাও তোমাদের দিয়ে দিলাম। আর ওয়েবসাইটে আমি তোমাদের বলবো আমাদের যে এমসিকিউ ওয়ান শট ক্লাসটা আছে সেটা আপলোড করে দিতে। এমসিকিউ ওয়ান শট ক্লাস না করলেও চলবে, তুমি যদি এই ক্লাসটা করো, মানে এই প্রথম 4টা পর্ব করলেই ইনাফ। আর সিকিউর মধ্যে আমি তোমাদেরকে আলটিমেটলি এখানে কিছু করার জন্যই সিকিউগুলো রাখছি। সাথে আমি ইচ্ছা করে ওই চাইলে ওগুলো স্লাইডেও অ্যাড করে রাখতেই পারতাম, বাট আমি ইচ্ছা করে ওইগুলো রাখি নাই, যাতে কিছু সিকিউ তোমাদের সাথে সাথে কি করতে পারি, প্র্যাকটিস করে তোমাদের ধরাই দিতে পারি আর কি। ঠিক আছে, সো এতটুকুই হচ্ছে আমাদের কথাবার্তা। আর প্র্যাকটিস শিট অলরেডি আমার এখানে আপলোড করা হয় নাই, আমি আজকে রেডি করে ফেলছি প্র্যাকটিস শিটটা। সেই প্র্যাকটিস শিটটাও আমি তোমাদের কি করে ফেলবো, প্রোভাইড করে দিয়ে দিব ইনশাল্লাহ শীঘ্রই। সো টেনশনের কোনো কারণ নাই। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ ঈদ পরবর্তী সময়ে তোমাদের সকলের সাথে। সকলের ঈদ সুন্দর কাটুক। ঠিক আছে, সকলের সুস্থতা থাকো, এটাই দোয়া করি। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।